তো যাক, তোমরা সবাই সুস্থ আছো, আমিও সুস্থ আছি মোটামুটি এখন। আর আমরা এই পরিস্থিতিতে আরো শীতের সময় একটু চেষ্টা করব বাসায় অবস্থান করা, কোনো প্রয়োজন ছাড়া বাইরে যাব না, এটা আমরা সবসময় চেষ্টা করব। আর যদি বাইরে যেতেই হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে এবং সবসময় মাস্ক পরিধান করে আমরা বাইরে যাব, এটা সবসময় খেয়াল রাখবো। ঠিক আছে, তো শুরু করি আজকে আমরা ক্লাস। আজকে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাসের আজকে 5 নম্বর বা পঞ্চম ক্লাস, প্রথম সেমিস্টারের কেমিস্ট্রি 65913 আমরা আজকে পড়াবো। গত ক্লাসে আমরা যোজনী পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা পড়বো বিভিন্ন প্রকারের যোজনী বা যোজ্যতা, এর ইংরেজি নাম হলো ভ্যালেন্সি। আমরা চেষ্টা করি পড়ার। প্রথমে জানি আমরা পরিবর্তনশীল যোজনী। শব্দটা শুনে তোমরা কিছু গেস করতে পারতেছো যে পরিবর্তনশীল যোজনী বলতে কি বুঝি আমরা? কিছু বলবে? পরিবর্তনশীল যোজনী তার মানে কি, যদি কোনো মানুষ এক সময়, আমি দেখা যাচ্ছে শিক্ষকতা করতেছি, মানে ক্লাস নিচ্ছি, আবার আমি দেখা যাচ্ছে বাসায় আরেক রকম বিহেভ করতেছি, আবার দেখা যাচ্ছে আমি যখন গ্রামের বাড়িতে যাচ্ছি তখন আরেক রকম বিহেভ করতেছি, তার মানে একই মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তাহলে এটাই আমার হলো ক্যারেক্টারের পরিবর্তন। মানে এক এক জায়গায় এক এক ভাবে আমাকে উপস্থাপিত হতে হচ্ছে, এটাই। যেমন তোমাদের সামনে যখন ক্লাস নেই তোমাদের স্যার, আবার আমি আমার ছেলের কাছে আমি ছেলের বাবা, আবার দেখা যাচ্ছে আমি আমার বাবার কাছে আমি আমি তার ছেলে। এক এক সময় এক এক রকম ক্যারেক্টার আমাকে অভিনয় করতে হচ্ছে। অভিনয় ঠিক না, জাস্ট এটা পরিস্থিতি। ঠিক সেরকম যোজনীয় কিন্তু কিছু কিছু মৌলের বেশ কয়েকটা থাকতে পারে, সেই যোজনীগুলোকেই বলা হবে তোমার কি পরিবর্তনশীল যোজনী। আমরা জানি সংজ্ঞাটা, কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে, সেই সমস্ত যোজনীকে ওই মৌলের পরিবর্তনশীল যোজনী বলে। কথা কি বোঝা গেল? মানে সব মৌলের কিন্তু পরিবর্তনশীল যোজনী থাকবে সেটা কিন্তু বাধ্যতামূলক নয়, কিছু কিছু মৌলের। সেটা মানে আমরা দেখবো কোন কোন মৌলগুলো আছে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো। তো আমরা জানবো তাহলে কিছু কিছু মৌলের একাধিক যোজনী, যেমন নাইট্রোজেনের 5টা যোজনী আছে, 1 2 3 4 5। তাহলে নাইট্রোজেনের যেহেতু একটা মৌল, যোজনী 5টা, তাহলে এই 5টা যোজনী, যেমন 1 2 3 4 5, এই 5টা যোজনীকে বলা হবে কি নাইট্রোজেনের পরিবর্তনশীল যোজনী। আর মৌল অর্থাৎ নাইট্রোজেন মৌলটাকে বলা হবে কি পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট কি মৌল। বোঝা গেছে? রেসপন্স করবা, বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তী অংশে যাই। এরপরে আমরা জানবো সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী মানে কি, এখানে যোজনী আছে 5টা, 5টার মধ্যে সবচেয়ে বেশি যোজনী কোনটা? 5। তাহলে এই 5 যোজনীটাকেই বলা হবে তোমার কি সর্বোচ্চ যোজনী। তাহলে কোন মৌলের এটা সর্বোচ্চ যোজনী 5? নাইট্রোজেনের। নাইট্রোজেন মৌলটাকে আমরা বলেছি কি পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল বা যোজ্যতা বিশিষ্ট মৌল। তাহলে আমাদের সংজ্ঞাতে কিন্তু অবশ্যই কথাটা লাগাতে হবে, কোন পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌলের সবচেয়ে বেশি যোজনীকে ওই মৌলের সর্বোচ্চ যোজনী বলে। যেমন নাইট্রোজেন যোজনী আছে 5টা, 5টার মধ্যে সবচেয়ে বেশি হলো 5, তাহলে এই 5 যোজনীকে নাইট্রোজেনের বলা হবে কি সর্বোচ্চ যোজনী বা যোজ্যতা। হ্যাঁ, এরপরে আমরা আসবো সক্রিয় যোজনী। সক্রিয় কথার অর্থ কি? সক্রিয় মানে ক্রিয়ারত, তার মানে কি যেটা অ্যাক্টিভ আছে সেটাই হলো সক্রিয়। তাহলে নাইট্রোজেনের 5টা যোজনী, 5টা যোজনীর মধ্যে সব যৌগই কিন্তু 5টা যোজনী থাকে না, যেখানে একটা বা দুইটা একটা থাকে। তাহলে ওই যৌগটাতে যে যোজনীটা ক্রিয়ারত বা অ্যাক্টিভ থাকে সেই যোজনীকেই বলা হবে তোমার কি সক্রিয় যোজনী। তাহলে এখানে অবশ্যই কথাটা বলতে হবে, কোন পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল যে যোজনী ব্যবহার করে কোন যৌগ গঠন করে সেই যোজনীকে ওই মৌলের ওই যৌগে সক্রিয় যোজনী বলা হয়। তার মানে ওই যৌগটাতে ওই মৌলটা অর্থাৎ পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌলটা যে যোজনীটা ব্যবহার করছে সেই যোজনীটাকে বলা হবে কি ওই মৌলের সক্রিয় যোজনী। যেমন নাইট্রিক অক্সাইড NO যৌগে নাইট্রোজেনের যোজনী হলো 2, কিন্তু নাইট্রোজেনের যোজনী আছে 5টা, 1 2 3 4 5। তাহলে 5টার মধ্যে এখানে ব্যবহার করছে 2 যোজনী। তাহলে এই 2 যোজনীকে এই নাইট্রিক অক্সাইড যৌগে নাইট্রোজেনের সক্রিয় যোজনী বলতে হবে কিন্তু 2, অর্থাৎ নাইট্রিক অক্সাইড যৌগে নাইট্রোজেনের সক্রিয় যোজ্যতা 2। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তী যাই। এরপর আসি সুপ্ত যোজনী। সুপ্ত কথার অর্থ কি? ঘুমন্ত, তার মানে কি ঘুমায় আছে। আমরা একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম,
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। পড়েছো না এই ভাব সম্প্রসারণ? তার মানে কি আজকে যে ছোট শিশু একসময় এই শিশু একসময় কি বাবা হবে, মা হবে। তার মানে কি এই শিশুর মাঝেই তাহলে ঘুমিয়ে আছে আরো অনেক শিশু। তাহলে আমরা সেই কথাই বলতেছি যে কোন মৌল অবশ্যই পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল। তাহলে কোন পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনী এই দুইটার মধ্যে যে পার্থক্য, সেই যোজনীটাকেই বলা হবে তোমার কি সুপ্ত যোজনী। যেমন নাইট্রিক অক্সাইড যুগে নাইট্রোজেনের সক্রিয় যোজনী হলো 2 এবং নাইট্রোজেন পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল, আর নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী আমরা জানি 5। তাহলে এই যৌগটাতে ব্যবহার করছে সক্রিয় যোজনী 2 আর সর্বোচ্চ যোজনী হলো 5। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3। তাহলে এই 3 যোজনীটাকে নাইট্রোজেনের বলা হবে কি সুপ্ত যোজনী। তার মানে সংখ্যা আমরা বলতে পারি কোন পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে পার্থক্য, সেই পার্থক্যটাকেই বলা হবে তোমার কি সুপ্ত যোজনী। সেই মৌলের কোন মৌলের? যে মৌলটার আমরা পরিবর্তনশীল যোজনীর কথা বলতেছি এখানে। ওকে, এরপরে সে ইলেকট্রনীয় মতবাদ। তার মানে যোজনীর এগুলা হলো সাধারণ আমরা সংজ্ঞা বললাম। এখন ইলেকট্রনীয় মতবাদ অনুসারেও আমাদের এই যোজনীকে ব্যাখ্যা করা সম্ভব। আমরা পড়ে নিই রাসায়নিক বিক্রিয়ার অংশে যখনই আমরা ইলেকট্রনীয় ব্যাখ্যা দেবো তখন আমরা অবশ্যই বিক্রিয়ার সাথে আমরা কম্পেয়ার করব। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় একটি মৌল অপর কোনো মৌলের সাথে যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে বা শেয়ার করে সেই ইলেকট্রনের সংখ্যাকে সে মৌলের যোজনী বলে। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড যোগে ক্যালসিয়াম পরমাণুর সাথে ক্লোরিন পরমাণু যুক্ত হওয়ার সময় একটি ক্যালসিয়াম পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে। এই যে আমরা এখানে দেখি 2টা ইলেকট্রন ত্যাগ করছে। 2e তে ইলেকট্রন চার্জ নেগেটিভ, তাই উপরে মাইনাস দেওয়া হয়েছে। তার 2টা ইলেকট্রন ত্যাগ করছে। এই মৌলটা অর্থাৎ ক্যালসিয়াম মৌল যখন ক্লোরিনের সাথে যুক্ত হবে তখন দেখা যাচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, Ca2+ আয়ন উৎপন্ন করছে। আবার পক্ষান্তরে 2টা ক্লোরিন পরমাণু ওই সেই যে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে সেই 2টা ত্যাগকৃত ইলেকট্রন 2টা ক্লোরিন পরমাণু মিলে একটা করে গ্রহণ করে 2টা ক্লোরাইড আয়ন উৎপন্ন করছে। তারপর ক্যালসিয়াম 2+ এবং ক্লোরিন 2- একসাথে যুক্ত হয়ে উৎপন্ন করছে তোমাকে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl কত 2। তাহলে একটা ক্যালসিয়াম পরমাণু 2টা ইলেকট্রন ত্যাগ করছে আর পক্ষান্তরে একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, কারণ ক্লোরিনের অষ্টক পূর্ণ করতে অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। তাহলে অষ্টক পূর্ণ করতে তার একটা দরকার। তাহলে একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে অর্থাৎ Cl-। তাহলে যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করছে একটা ক্যালসিয়াম পরমাণু, তাই ওই 2টা ইলেকট্রনকে গ্রহণ করার জন্য 2টা ক্লোরিন পরমাণু 2টা ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। তারপর এই ক্যালসিয়াম 2+ এবং 2Cl- একসাথে যুক্ত হবে CaCl কত 2। CaCl কত 2, তাই তখন যৌগ গঠন করছে তোমাকে CaCl2। তাহলে এই ক্যালসিয়াম পরমাণু ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার সময় ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাই ক্যালসিয়াম যে কয়টি ইলেকট্রন ত্যাগ করলো এই বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় সেই ত্যাগকৃত ইলেকট্রনের সংখ্যাটাই হবে সেই মৌলের কি যোজনী। অর্থাৎ ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ক্যালসিয়ামের যোজনী হলো 2। পক্ষান্তরে একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই ক্লোরিনের যোজনী কত হবে 1। অর্থাৎ আমরা বললাম যে কোন বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় একটি মৌল বা অপর কোনো মৌলের সাথে যে কটি ইলেকট্রন গ্রহণ বর্জন বা শেয়ার করে যুক্ত হয়, তার মানে গ্রহণও হতে পারে। যেমন ক্লোরিন গ্রহণ করছে, এখানে ত্যাগ করছে ক্যালসিয়াম। পক্ষান্তরে যখন মিথেন আমরা যৌগ গঠন হবে তখন কি কার্বনের সাথে আবার হাইড্রোজেনের শেয়ার হবে। তাহলে শেয়ারও হতে পারে, ত্যাগও হতে পারে, গ্রহণ হতে পারে। এই ত্যাগকৃত, গ্রহণকৃত বা শেয়ারকৃত যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনের সংখ্যাটাকে সেই মৌলের বলা হবে তোমার কি যোজনী। এটা হলো ইলেকট্রনীয় মতবাদ। এরপর করি আমরা রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া। এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা দিক। আমরা এখন জানবো রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া। আমরা রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা পড়েছি, তোমাদের কি মনে আছে রাসায়নিক পরিবর্তন কাকে বলা হয়? বলো দেখি একজন। রাসায়নিক পরিবর্তন কাকে বলা মনে আছে? মনে আছে? নাই? তাহলে আমাদের আবার এখন বলতে হবে। বলো জি বলো স্যার বলো। আছে বলো স্যার, মনে আছে স্যার, মনে বলো আছে বলো। স্যার। যে যে বিক্রিয়ায় ভৌত ও রাসায়নিক উভয় ধর্মের পরিবর্তন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যাক, সুন্দর হয়েছে। তারপর আমরা আরেকটু মডিফাই করে বলবো
যে পরিবর্তনের ফলে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকেই বলা হবে রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক জি পরিবর্তনটাই হলো আমাদের রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়ার সংজ্ঞা। তাহলে আমরা এখানে বলি একই কথা, যে পরিবর্তনের ফলে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকেই বলা হবে রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া। অর্থাৎ রাসায়নিক পরিবর্তনটাই হলো রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া। বুঝা গেছে? যেমন দেখা যাচ্ছে এখানে জি 2s2 প্লাস O2 আমাদের উৎপন্ন হয়েছে 2s2। তার মানে কি হাইড্রোজেনের ধর্ম হলো নিজে জ্বলে অন্যকে জ্বলতে সহায়তা করে না। পক্ষান্তরে অক্সিজেনের ধর্ম হলো নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সহায়তা করে। আর জলীয় বাষ্প এটা জ্বলেও না জ্বলতেও সহায়তা করে না। তার মানে এই দুইটা মৌল থেকে ধর্ম থেকে পানির ধর্ম সম্পূর্ণ আলাদা। তাহলে এই দুইটা পরিবর্তিত হয় আরেকটা নতুন ধর্মনিষ্ঠ পদার্থের সৃষ্টি হয়েছে। তাহলে 2s2 প্লাস O2 সমান 2s2, এটাই হলো তোমার রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া। বুঝা গেছে? জি স্যার। আমরা ধর্মটা দেখলাম যে হাইড্রোজেন নিজে জ্বলে অন্যকে জ্বলতে সহায়তা করে না, আর অক্সিজেন অন্যকে জ্বলতে সহায়তা করে নিজে জ্বলে না। আর নিজে পানি জ্বলে। কোনো এর জি মধ্যে কোনোটি করে না, জ্বলেও না কাউকে জ্বলতে সহায়তাও করে না। সুতরাং তিনটা ধর্ম তিন রকম। তাহলে এটাই হলো রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া। এবার রাসায়নিক সমীকরণ আমরা একটু আগে দেখলাম এখানে 2s2 প্লাস O2 সমান 2s2O, তাহলে এটা কিন্তু রাসায়নিক সমীকরণ। এখন রাসায়নিক সমীকরণটা আসছে কোথা থেকে? রাসায়নিক বিক্রিয়া থেকেই আসছে রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক সমীকরণে আমরা এখন সংজ্ঞা পড়ব। সংজ্ঞাটা পড়ি, তাহলে আমরা এখন দেখব একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা বিকিরক। আমরা একটু জেনে নিই, বাম পাশের পদার্থগুলোকে অর্থাৎ সমান চিহ্ন বা তীর চিহ্নর বাম পাশের পদার্থগুলোকে বলা হয় বিক্রিয়ক, যাকে রিঅ্যাকট্যান্ট বলা হয়। আর ডান পাশের গুলোকে বলা হয় কি? প্রোডাক্ট বা উৎপন্ন পদার্থ। বাম পাশের গুলোকে উৎপাদ। বিক্রিয়ক পদার্থ, ডান পাশের গুলোকে বলা হয় উৎপন্ন পদার্থ বা উৎপাদ, দুটোই বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা এখন বলবো একটি রাসায়নিক জি স্যার। বিক্রিয়ায় যা ঘটে তা বিক্রিয়ক পদার্থ সমূহের সংকেত বা সংশ্লিষ্ট পদার্থ সমূহের সংকেত, মানে যেগুলো বিক্রিয়া অংশগ্রহণ করছে, বা উৎপন্ন পদার্থ সমূহের সংকেত বা অন্যান্য পদার্থের অন্যান্য সংকেতের মাধ্যমে। মানে এখানে অন্যান্য বলা হয়েছে যেমন তাপ উৎপন্ন হয়, মাঝে মাঝে তাপ শোষিত হয়, এই যে ইত্যাদি ইত্যাদি সংকেত থাকে, এগুলোকে বলা হচ্ছে অন্যান্য সংকেত। কতগুলি গাণিতিক চিহ্ন, গাণিতিক চিহ্ন কি কি থাকতে পারে? প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, সমান চিহ্ন বা তীর চিহ্ন ইত্যাদির মাধ্যমে বা সাহায্যে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকেই বলা হয় তোমার রাসায়নিক সমীকরণ। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা প্রতীক, সংকেত, যোজনী এগুলো ব্যবহার করে সংকেত আমরা লিখি। সেই সংকেতের সাথে কতগুলো গাণিতিক চিহ্ন ব্যবহার করবো, যেগুলো কি কি হতে পারে? প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, সমান চিহ্ন হতে পারে বা তীর চিহ্ন। এইগুলোর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকেই বলা হবে রাসায়নিক সমীকরণ। বুঝা গেছে? তাহলে আরেকবার একটু মডিফাই জি করে বলি, একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা বিক্রিয়ক পদার্থ সমূহের সংকেত বা সংশ্লিষ্ট পদার্থ সমূহের সংকেত বা উৎপন্ন পদার্থ সমূহের সংকেত অথবা অন্যান্য সংকেতের মাধ্যমে কতগুলো গাণিতিক চিহ্ন যেমন প্লাস, মাইনাস, সমান চিহ্ন বা তীর চিহ্ন ইত্যাদি চিহ্নের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকেই রাসায়নিক সমীকরণ বলা হয়। যেমন কার্বন প্লাস অক্সিজেন, এখানে কার্বন আর কার্বনের সংকেত যা প্রতীকতা, ওই কার্বনের হলো সি, অক্সিজেনের প্রতীক ও কিন্তু সংকেত হলো O2। যদি এখানে প্রতীক আর সংকেত একই হয় তাহলে আমরা একটা ব্যবহার করব, কিন্তু সংকেত অবশ্যই আমাদের লিখতে হবে। এখানে কার্বনের সংকেত সি, প্রতীক সি। আবার অক্সিজেনের প্রতীক কিন্তু ও, কিন্তু প্রতীক লেখা যাবে না, প্রতীক দিয়ে সংকেত লিখতে হবে O2। আর কার্বন ডাই অক্সাইডের সংকেত হলো CO2। তাহলে প্রত্যেকটা কিন্তু সংকেত লিখছি আমরা। তাহলে এই সংকেতগুলোর সাহায্যে কতগুলো গাণিতিক চিহ্ন ব্যবহার করছি। এখানে প্লাস চিহ্ন আর সমান চিহ্ন, মাঝে মাঝে মাইনাসও থাকতে পারে, তীর চিহ্ন থাকতে পারে, তবে আমরা সকল ক্ষেত্রে তীর চিহ্ন দিয়ে আমরা বিক্রিয়া প্রকাশ করব। শুধুমাত্র সমীকরণের তাৎপর্য যখন করব তখন সমান চিহ্ন ব্যবহার করব, আর অন্য ক্ষেত্রে সবসময় অ্যারো চিহ্ন দিয়েই আমরা করব। কারণ অ্যারো চিহ্ন দিয়ে গেলে করলে আমাদের সমতা বিধান করতে হয় না। সমতা বিধান করা একটা ঝামেলাযুক্ত কাজ, সবসময় সমতা বিধান করতে গেলে সময়ের অপচয় হয়। সেজন্য আমরা চেষ্টা করব তীর চিহ্ন দিলে সংকেতটা ঠিক লিখলেই হলো, কোনো সমতা বিধান করতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা পরবর্তী টেক্সটে যাই। একটা আমরা সমীকরণ লিখছি, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড সমান জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এই সমীকরণের তাৎপর্য লিখতে বলছি। আমরা একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি এই বিক্রিয়াটা। এটা প্রশ্ন একটা মনে করো, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড সমান জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এটার তাৎপর্য লিখো। নাম্বার আছে 4 মার্ক অথবা 8 মার্ক ইত্যাদি থাকতে পারে। আমরা দেখি চেষ্টা করি এটা।
তাৎপর্য আমরা বলেছিলাম তাৎপর্য কত প্রকার, প্রতীকেরও তাৎপর্য বলেছি স্যার 2 প্রকার, সংকেতেরও 2 প্রকার। জি কি কি স্যার। কি কি বলো তো? স্যার স্যার, গুণগত তাৎপর্য আর হচ্ছে পরিমাণগত তাৎপর্য। থ্যাংক ইউ। গুণগত আর পরিমাণগত। গুণগত আরেকটা বলছিলাম আমরা আঙ্গিক, আর পরিমাণগত আমরা স্যার বলছিলাম আঙ্গিক আর মাত্রিক। মাত্রিক তাৎপর্য। থ্যাংক ইউ। জি স্যার। তাহলে এখন আমরা এই তাৎপর্যগুলো আমরা তুলে ধরবো। তাৎপর্য 2 প্রকার বললাম, তোমরাই বলেছো। এখন আমরা প্রথমে গুণগত তাৎপর্য বলবো। আর তাৎপর্য বলার সময় কখনোই সংকেতটা ব্যবহার করবে না, বাংলায় সেই সংকেতের নামটা লিখতে হবে। ঠিক আছে? গুণগতটাই বলি। জি গুণগত স্যার। আমরা বলবো কোন সংখ্যা প্রকাশ করবে না, কিন্তু দোষ গুণ ইত্যাদি অবস্থা ইত্যাদি প্রকাশ করবে। তাহলে প্রথম বললাম আমরা এটাতে 1 নম্বর গুণগত তাৎপর্যে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তোমরা মাঝে মাঝে দেখি যে কিছু স্টুডেন্ট জিঙ্ক সালফেট ঠিক আছে, হাইড্রোজেন উৎপন্ন করে, হাইড্রোজেনের অবস্থাটা অবশ্যই উল্লেখ করবা, হাইড্রোজেন গ্যাস, কারণ কথাটা অবশ্যই এখানে ইম্পর্টেন্ট, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে? 2 নম্বরে আমরা বলতে পারি যে এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা সংজ্ঞাটা আমরা পরবর্তী অধ্যায়ে জানবো, যদিও এখনই এখানে ব্যবহার করা লাগছে। প্রতিস্থাপন মানে কি? একটা মৌল বা একটা মূলক যদি কোনো যৌগ থেকে একটা মূলক বা মৌলকে তুলে দিয়ে, মানে কি ওখানে বিচ্যুত করে, মানে ওখান থেকে তাকে সরাই দিয়ে ওই জায়গায় নিজে যুক্ত হয়, শিক্ষণ দখন করে। হ্যাঁ, এবং আরেকটা নতুন পদার্থের সৃষ্টি করে, তাহলে সেই বিক্রিয়াকে জি প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তাহলে এটা আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া নিশ্চয়ই, তাই না? জি স্যার। এরপরে আমরা ওই দুটোই গুণগত তাৎপর্য শেষ, আমরা এখন পরিমাণগত তাৎপর্য বলবো। তার তাৎপর্য আমরা বললাম এই যে সামনে এখানে দেখো, এর সামনে মনে জিঙ্কের সামনে মনে মনে 1 আছে, সালফিউরিক অ্যাসিডের সামনেও মনে মনে 1 আছে। তাহলে এই 1 সংখ্যাটাকে 3টা জিনিস বলা হয়। একটা হলো অণু, একটা হলো মোল, আর একটা হলো তোমার কি আয়তন। যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে আমরা আয়তন কথাটা বলবো, আর যদি গ্যাসীয় পদার্থ না হয় তাহলে আয়তন বলা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা কি কি বললাম? অণু, মোল আর একটা আয়তন। এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড তরল, জিঙ্ক কঠিন, আবার জিঙ্ক সালফেট হলো আমাদের হলো কঠিন, হাইড্রোজেন গ্যাস। একটা গ্যাস, সবগুলোই গ্যাসীয় হতে হবে, তবেই শুধুমাত্র আমরা কি বলতে পারবো যে আয়তন কথাটা বলা যাবে। যেহেতু এখানে একটা গ্যাস, সুতরাং এখানে আয়তন বলা যাবে না। ঠিক আছে? আর পরিমাণগত প্রথম তাৎপর্য আমরা বলি, তাহলে এক অণু জিঙ্ক 1 অণু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 অণু জিঙ্ক সালফেট এবং 1 অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কথা কি বোঝা গেছে? মুখস্থ করার কোনো প্রয়োজন জি নেই, স্যার। আমরা বিক্রিয়াটা দেখবো আর সাথে সাথে সেটাকে ফলো করি আমরা বলবো। আমরা প্রথমে বলেছি অণু দিয়ে, তাহলে 1 অণু জিঙ্ক 1 অণু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 অণু জিঙ্ক সালফেট এবং 1 অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এবার মোল দিয়ে বলবো। মোল কাকে বলা হয় জানা আছে কারো? মৌকার মোল, মৌল না, কিন্তু মৌল হলো মৌলিক পদার্থ, আর মোল হবে কোন পদার্থের, সেটা মৌলিক বা যৌগিক দুটোই হতে পারে, কোন পদার্থের আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে ওই গ্রামে প্রকাশিত আণবিক ভরকে ওই পদার্থের মোল বলা হয়। যেমন অক্সিজেনের আণবিক ভর 16 গুণ 2 32, তাহলে এই 32কে গ্রামে প্রকাশ করি তাহলে 32 গ্রাম, তাহলে এই 32 গ্রাম অক্সিজেনকেই বলা হবে তোমাকে 1 মোল অক্সিজেন। কথা বোঝা গেছে? যেমন হাইড্রোজেনের সংকেত কি H2, তাহলে H2 এর একটা হাইড্রোজেন পরমাণু ভর হলো 1.008, আমরা একই ধরি 1, তাহলে 2 দিয়ে গুণ দিলে কত হবে 2, তাহলে 2 গ্রাম হাইড্রোজেনকে বলা হবে কি 1 মোল হাইড্রোজেন। বোঝা গেছে? তাহলে আমরা মোল দিয়ে বলি 1 মোল জিঙ্ক 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মোল জিঙ্ক সালফেট এবং 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বোঝা গেছে? এরপর আমরা পরমাণুর সংখ্যা, একটা বিক্রিয়ায় আমরা সবসময় শক্তির অবিনাশিতাবাদ, তারপরে ভরের অবিনাশিতাবাদ, এগুলো সবসময় প্রযোজ্য হবে। তার মানে কি পরমাণুর সংখ্যা বাম পাশেও যা, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের পরমাণু সংখ্যা উৎপন্ন পদার্থের পরমাণু সংখ্যা পরস্পর সমান হবে। আমরা হিসাব করে দেখি, জিঙ্ক পরমাণু একটা আছে তাই আমরা 1 লিখছি, হাইড্রোজেন 2টা 2 দিয়ে গুণ, সালফার একটা, অক্সিজেন 4টা, তো 4 4 2 6, 4 একে 5, 5 2 7, 7 একে কত 8, অর্থাৎ ডান দিকেও দেখো 1 যোগ 1 4 একে 4, অর্থাৎ দুই দিকেই পরস্পর কি সমান, অর্থাৎ পরস্পর সমান। তাহলে পরমাণুর সংখ্যা কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখানে আমাদের কি হয়েছে? পরমাণু সংখ্যার অপরিবর্তনশীল আছে। তারপরে এবার ভরের অবিনাশিতাবাদ, বাম পাশে যদি 10 গ্রাম ভর থাকে বিক্রিয়ার উৎপন্ন পদার্থেরও তোমার কি 10 গ্রাম ভর হবে। তাহলে এখানে আমরা একটু বের করে নিই,
জিঙ্কের পারমাণবিক ভর হলো 65.38, আর হাইড্রোজেন 1.008, দুইটা আছে 2 দিয়ে গুণ, সালফার 32.06, এক দিয়ে একটা আছে 1 দিয়ে গুণ, আর অক্সিজেন 16x4, যোগ করলে টোটাল হয় 163.456। আর উৎপন্ন পদার্থে দেখি একই রকম 65.38 মানে জিঙ্ক সালফেট। জিঙ্কের হলো একটার ভর হলো 65.38, একটা আছে একটা দিয়ে গুণ, সালফার 32.06, একটা পরমাণু 1 দিয়ে গুণ, অক্সিজেন আছে 16x4, 4 দিয়ে গুণ, এবং হাইড্রোজেনের দেখা যাচ্ছে একটা ভর হলো 1.008, দুইটা আছে 2 দিয়ে গুণ, যোগ করলে 163.456, অর্থাৎ পরস্পর কি সমান। কোন বাম পাশেও যা আছে ডান পাশেও তোমার কি একই রকম আছে, অর্থাৎ ভরের অবিনাশিতাবাদও তোমার এখানে প্রযোজ্য হবে। এবার আমরা এই কথাটাকে আমরা একটু ঘুরাই বলি, তাহলে দেখা যাচ্ছে এখানে এখানে দেখা যাচ্ছে 65.38 ভাগ ভরের জিঙ্ক 98.076 ভাগ ভরের সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 161.44 ভরের জিঙ্ক সালফেট এবং 2.016 ভাগ ভরের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তার মানে ওই বিক্রিয়াটা থেকেই সংকেতগুলোর যে ভরটা আছে সেই ভরটা আমরা দিয়ে আরেকবার এটা বলতে পারি। 65.38 ভাগ, এটা জিঙ্ক আলাদা ছিল। সালফিক অ্যাসিডের একটার ভর হলো অণুর ভর 98.076, আর জিঙ্ক সালফেটের ভর হলো 161.44, আর হাইড্রোজেনের ভর হলো 2.016। তাহলে আমি এই কথাটা একটু সাজায় বললে হয় 65.38 ভাগ ভরের জিঙ্ক 98.076 ভাগ ভরের সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 161.44 ভাগ ভরের জিঙ্ক সালফেট এবং 2.016 ভাগ ভরের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বুঝা গেছে? এই হলো তোমার কি তাৎপর্য। আমরা এই কয়টা তাৎপর্য যদি আমরা বলতে পারি তাহলে আমরা 5টা তাৎপর্য পরিমাণগত আর গুণগত বলেছি 2টা, 5 দিয়ে 7টা, 8 মার্ক কোশ্চেন এনাফ, যথেষ্ট। তবে এই প্রশ্নটার সাথে সবসময় বলি আগে বলে নিই, এই প্রশ্নটার সাথে সবসময় রাসায়নিক সমীকরণের সংজ্ঞাটা অ্যাড থাকে। রাসায়নিক সমীকরণ কাকে বলা হয়, তারপর সমীকরণের তাৎপর্য। হ্যাঁ বলো এখন। স্যার আপনি বললেন অণু, মোল আর আয়তন, আয়তন আমরা আয়তন যদি সবগুলো পদার্থই বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলো যদি গ্যাস হয়, এখানে দেখো আমরা দেখে নেই, এই যে এখানে জিঙ্ক হলো কঠিন, সালফিক অ্যাসিড তরল, জিঙ্ক সালফেট কঠিন, হাইড্রোজেন গ্যাস। এখানে সবগুলো পদার্থ বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থ সবগুলোই যদি গ্যাস হয় তবে আয়তন বলা যাবে, অন্যথায় আয়তন বলা যাবে না। আমরা এই জায়গায় আয়তন বলতে পারিনি কারণ একটা শুধু গ্যাস। বুঝা গেছে? সবগুলোই গ্যাস হতে হবে। আর কারো কোশ্চিন নাই? তাহলে আমরা পরবর্তী যাই। এখন একটা অঙ্ক আমরা করি। এখানে একটা জৈব যৌগে কার্বন আছে 75.9%, হাইড্রোজেন আছে 6.33%, নাইট্রোজেন আছে 17.71%। এর আণবিক ভর যদি 79 বা 79 হয় এবং হলে স্থূল সংকেত ও আণবিক সংকেত বের করো। তোমরা কি 19 এই ধরনের অঙ্ক করেছিলা? এরকম অঙ্ক করেছো? মনে নাই তাই তো? এই অঙ্কটা আমরা এখন চেষ্টা করি। দেখো স্যার করছি। বলে গেছো তাই তো? আচ্ছা দাও, দেখো প্রথমে ওই যৌগটাতে প্রত্যেকটা মোলের পরিমাণগুলো যোগ করে দেখতে হবে। তার টোটাল পরিমাণ যদি 99 পয়েন্ট সামথিং অর্থাৎ 99 এর বেশি হয় তাহলে ধরে নিতে হবে প্রায় 100 ভাগ, কারণ শতকরা মানে 100। তাহলে এখানে 99.99% আছে, তার মানে কি প্রায় 100। তার মানে যদি 100% অথবা 99 পয়েন্ট সামথিং হয় তাহলে ধরে নিতে হবে সেই যৌগে আর অন্য কোনো মৌল উপস্থিত নাই। এই কথা আমরা লিখছি, অর্থাৎ যৌগে আর অন্য কোনো মৌল নাই। তার মানে ওই যে বললাম 100% অথবা 99 এর বেশি, তাহলে আমরা ধরে নেব অন্য কোনো মৌল নাই। এখন মৌলসমূহের শতকরা পরিমাণকে অর্থাৎ পার্সেন্টকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, অর্থাৎ প্রত্যেকটা মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ অর্থাৎ ওই মৌলগুলোর নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। করে নেই। কার্বনের পরিমাণ দেওয়া আছে 75.79%, কিন্তু কার্বনের পারমাণবিক ভর 12 দিয়ে ভাগ করছি 6.31। হাইড্রোজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে 6.33, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008, ভাগ করলে 6.27। নাইট্রোজেন 17.71% আছে আমাদের ওই যৌগটাতে, আর নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14, ভাগ করলে 1.26। ওকে, এখন এই ভাগফলগুলো যে ভাগফলগুলো পেলাম আমরা 6.31, 6.27 এবং 1.26, এই তিনটা ভাগফলের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল কোনটা?
1.26। এই 1.26 দ্বারা প্রত্যেকটা ভাগফলকে আমরা ভাগ করে পাই, অর্থাৎ ভাগফলগুলোর মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। ভাগ করে নেই, তাহলে 6.31 কার্বন আছে এখানে ভাগফলটা, আর সবচেয়ে ছোট ভাগফল 1.26, ভাগ করলে 5.0। হাইড্রোজেনের ভর দেওয়া আছে 6.27, 1.26 আমাদের সর্বনিম্ন ভাগফল, ভাগ করছি 4.97। নাইট্রোজেন তো 1.26, এটা তো 1.26 দিয়ে ভাগ করছি 1। এখন এগুলা প্রত্যেকটাই কিন্তু মৌলগুলোর পরমাণু সংখ্যা নির্দেশ করে। এখন আমরা ডাল্টনের পরমাণুবাদে পড়েছি যে পরমাণু কখনো ভগ্নাংশ হতে পারে না, অর্থাৎ যদি কোনো ভগ্নাংশ এই ভাগফলগুলোর মধ্যে চলে আসে তাহলে ভগ্নাংশগুলোর নিকটবর্তী পূর্ণ সংখ্যাই হবে সেই মৌলের পরমাণু সংখ্যা। যেমন 4.97 আসছে, তার মানে এটা 5 এর কাছাকাছি, তাহলে এটাকে 5 ধরতে হবে। নাইট্রোজেন 1.0, এটা তো 1ই আছে, তাহলে এটাকে 1ই ধরতে হবে। আর কার্বন 5 তো 5ই আছে। যদি এই সংখ্যাগুলো দশমিকের পরে 5 অথবা 6 থাকে তাহলে 5 দশমিকের পরে 5 ধরতে হবে। যদি দশমিকের পরে 1 অথবা 2 থাকে তাহলে ওই দশমিকের পরের সংখ্যাগুলোকে বাদ দিতে হবে। যদি দশমিকের পরে 7 বা 8 থাকে তাহলে 1 যোগ করে নিতে হবে পূর্ণ সংখ্যার সাথে। যেমন 4. যদি 8 থাকে তাহলে এটাকে 5 ধরতে হবে। 4. যদি 7.5 থাকে তাও তোমাকে 5 ধরতে হবে। কথা বোঝা গেছে? এই যে বলে যোজ্যতা একটি পূর্ণ সংখ্যা, সেহেতু নিকটতম পূর্ণ সংখ্যায় সেটা হবে যোজ্যতা, আমরা বলে দিচ্ছি। তাহলে আমরা ধরে নিলাম কার্বন হবে 5, হাইড্রোজেন 4.97 মানে 5, নাইট্রোজেনও 5। সুতরাং এইগুলোই হবে সেই মৌলগুলোর পরমাণুর সংখ্যা সেই যৌগটাতে। তাহলে যৌগের সংকেত হবে দেখো C5H5N। তার মানে এটাই হবে সেই যৌগটার কি স্থূল সংকেত। বোঝা গেছে? এটা হলো স্থূল সংকেত। এখন আণবিক সংকেতের জন্য আমরা ধরে নেব এই পরমাণুগুলো সাথে আরো কিছু গুণ আছে, গুণিতক আছে। ধরে নিলাম ব্র্যাকেটের বাইরে আমরা n ধরেছি, এই যে এই জায়গাটা দেখো n ধরেছি। n বলতে আননোন একটা সংখ্যা, আমরা জানি না কত সংখ্যা এটা। তাহলে আণবিক সংকেত আমরা ধরলাম C5H5N ব্র্যাকেটে ছোট হাতের স্মল n। এখন যৌগটার আণবিক ভর বের করি। কার্বনের পারমাণবিক ভর 12, 5টা আছে 5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ। হাইড্রোজেন আছে 1 পারমাণবিক ভর 5 দিয়ে গুণ। আর নাইট্রোজেন হলো পারমাণবিক ভর 14, একটা আছে 1 গুণ দেখাইনি। আর ব্র্যাকেটের বাইরে n n, তাহলে যোগ করলে দেখা যায় যে কত আসছে 79 n। কিন্তু যৌগটার আণবিক ভর কত ছিল 79। তাহলে এটাও আণবিক ভর, ওটাও আণবিক ভর। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি, 79n ইকুয়াল কত 79। তাই n এর মান কত হবে 1। এই একটা এখানে আমরা বসাবো, বসাই তাহলে ওই 1 বসালে ওটাই আসবে। তাহলে 1 বসালে আমরা দেখাতে গুণ করলে ওটাই আসবে। তাহলে এটাই হলো সেই যৌগটার কি আণবিক সংকেত। তাহলে এই যৌগটার স্থূল সংকেত আর আণবিক সংকেত দুইটাই কি একই। এই যৌগটার নাম হলো পেরিডিন। বুঝা গেছে? গাঠনিক সংকেত আলোচনা করার ছিল, আজকে মনে হয় আমাদের সময় প্রায় শেষের দিকে চলে আসছে, আজকে আর এটা আলোচনা করা যাচ্ছে না। তারপর কিছু জারণ সংখ্যা আমরা অধ্যায় একটা আছে পরবর্তীতে কিছু একটু ধারণা দিয়ে দিই। জারণ সংখ্যা হলো, আমরা ওই যে একটু আগে দেখলাম ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যোজনীর সংখ্যা, আমরা যোজনীর সংজ্ঞা বলেছি, সেই যোজনীর সংজ্ঞাটাই এখানে ব্যবহৃত হবে। কোন পরমাণু কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় যে কয়টি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সেই ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রনের সংখ্যাকেই সেই মৌলের বলা হয় কি জারণ সংখ্যা। বিজারণ সংখ্যা হয় না, কিন্তু জারণ সংখ্যা শুধু। যদি জারণ সংখ্যা দুই প্রকার, যদি ইলেকট্রন ত্যাগ করে তার জারণ সংখ্যা হবে পজিটিভ, আর যদি ইলেকট্রন গ্রহণ করে জারণ সংখ্যা হবে কি নেগেটিভ। অর্থাৎ গ্রহণ করলে নেগেটিভ আর ত্যাগ করলে হবে কি পজিটিভ। তাহলে কিছু মৌলের জারণ সংখ্যা গাঠনিক সংকেত নির্ণয় করতে ব্যবহার করা হয়, সেগুলো আমরা একটু জেনে নিই। হাইড্রোজেনের হবে +1, -1 আছে ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো এই সমস্ত যৌগের ক্ষেত্রে দেখো, সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, এগুলোর ক্ষেত্রে হবে -1, বাকি সব সময় হবে কি +1। তারপর অক্সিজেনের -2, অবলিক মানে পরের অংশটা হলো ব্যতিক্রম। -1 কখন হতে পারে? হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রোজেন পারঅক্সাইড, না সোডিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম পারঅক্সাইড, এগুলোর ক্ষেত্রে -1 ধরতে হবে জারণ সংখ্যা, আর সব সময় অন্য ক্ষেত্রে -2। 1 শ্রেণীর মৌল কি কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সবসময় +1।
2 এর শ্রেণী মৌল কি আছে? বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, এগুলো হবে +2। 3 এর শ্রেণী মৌল কি আছে? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হবে +3। এই পর্যন্তই আজকে থাকলো। ধন্যবাদ তোমাদের সবাইকে। হ্যাঁ, আজকে এ পর্যন্তই ক্লাস থাকলো। ধন্যবাদ সবাইকে।